Good morning, students. It's really a great pleasure to welcome you to Central Women's College online class on behalf of the Department of English. Hope you are all well by the grace of Almighty, even in this pandemic situation and following necessary precautionary measures to keep yourself safe and sound. Here, I am Muhammad Maqsudul Haq Khan, lecturer, Department of English, Central Women's College. Dear students, it's true that we are indeed missing the real flavor of facing face-to-face classes, the pleasure of meeting new friends, sitting, walking, and gossiping with them in the very beautiful natural setting of our college, and so on. Unfortunately, the situation is not in our favor, but we cannot waste our time idly. Central Women's College is offering you a scope to use your time properly by attending the online classes, and I do believe you won't miss this opportunity. Remember, time will pass in its own way, whether we use it or not. Let us give value to our time and make us valuable. Well, no more philosophic discussion. Let us start our class and we will switch to our mother tongue, Bangla, for your better understanding. আসো আমরা আজকে আমাদের শিক্ষণফল নিয়ে কথা বলি। আজকের ক্লাসে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কি কি বিষয় আছে সেই জিনিসগুলো দেখাবো এবং তোমাদের প্রথম যে ক্লাস টেস্টটা হবে, যেটাকে আমরা টিউটোরিয়াল বলি, ফার্স্ট টিউটোরিয়ালের সিলেবাসটাও আলোচনা করব। সে সাথে আমরা একটু টেক্সট বই কিভাবে পড়তে হয় বা পড়ব সেই বিষয়টিও একটু দেখব। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা ইংরেজি প্রথম পত্রের 100 নম্বরের মানবন্টন দেখতে পাচ্ছি। প্রথম পত্রের যে কোশ্চেন, এখানে দুটি পার্ট থাকে। প্রথম পার্টটি পার্ট 1, এখানে থাকে 60 নম্বর। এই 60 নম্বরের মধ্যে প্রথমে থাকে একটি কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনের মধ্যে দুটি কোশ্চেন থাকে। প্রথমটি হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। 1A তে নম্বর থাকে 5 এবং 1B তে নম্বর থাকে হচ্ছে 10। দ্বিতীয় একটি কম্প্রিহেনশন থাকবে এরপরে, সেখানে থেকে যে প্রশ্নটি আসবে তার নাম হচ্ছে ফ্লোচার্ট, রাইটিং ফ্লোচার্ট। এর উপরে নম্বর থাকবে 10। তোমাদের জন্য এই আইটেমটি পুরোপুরি নতুন এইচএসসি তে, এর আগে কখনোই তোমরা এটি করোনি। দুশ্চিন্তার কিছু নেই, আমরা এগুলো ক্লাসে বুঝিয়ে দিব তোমাদেরকে। 3 নম্বর যেই আইটেমটি থাকবে সেটা হচ্ছে সামারি। এটার জন্য কিন্তু আরেকটি কম্প্রিহেনশন থাকবে। স্টুডেন্টস, তোমাদের এসএসসি তে কিন্তু দুটি কম্প্রিহেনশন আসতো, আর এইচএসসি তে আমরা কম্প্রিহেনশন পাবো 3টি। 3 নম্বর কম্প্রিহেনশন থেকে আমাদের সামারি লিখতে হবে। 4 নম্বর যে কোশ্চেন আইটেমটি, এটার মধ্যে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। 5 নম্বরে থাকবে উইদাউট ক্লুজ। উইথ ক্লুজের নম্বর থাকবে 5 এবং উইদাউট ক্লুজের নম্বর থাকবে 10। 6 নম্বর কোশ্চেনটিতে থাকবে নম্বর রিঅ্যারেঞ্জ এবং রিঅ্যারেঞ্জের জন্য নম্বর থাকবে 10। পার্ট 2, এটা হচ্ছে রাইটিং টেস্ট। এখানে 5টি আইটেম থাকবে। এই 5টি আইটেমের মধ্যে প্রথমটি হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের নম্বর থাকবে 10। স্টোরি রাইটিং, এখানে নম্বর থাকবে 7। ইমেল রাইটিং, এখানে নম্বর থাকবে 5। গ্রাফ ডেসক্রিপশন, এই জায়গাটার নম্বর থাকবে 10। আর সবশেষে নতুন একটি আইটেম তোমরা পাবে এইচএসসি তে এসে, সেটা হচ্ছে রাইটিং থিমস। এটি তোমাদের এসএসসি তে ছিল না। এটার উপরে নম্বর থাকবে 10, এটার উপরে নম্বর থাকবে 8। দুশ্চিন্তার কিছু নেই, যে নতুন আইটেমগুলো থাকবে অবশ্যই এগুলো ক্লাসে সুন্দর, বাকি আইটেমগুলোর সাথেও এগুলো সুন্দর করে তোমাদের বোঝানো হবে। এবার আমরা দেখব দ্বিতীয় পত্রের নম্বর বন্টন 100 নম্বরের ক্ষেত্রে। এই কোশ্চেনের আগের কোশ্চেনের মতো দুটি অংশ, পার্ট এ তে গ্রামার 60 নম্বরের থাকবে এবং পার্ট বি তে কম্পোজিশন পার্ট 40 নম্বরের। গ্রামারের 60 নম্বরের মধ্যে 12টি কোশ্চেন থাকবে, 12টি আইটেম। প্রথম আইটেমটি হচ্ছে আর্টিকেল, দ্বিতীয় আইটেমটি হচ্ছে প্রিপোজিশন,
তৃতীয় আইটেমটি হচ্ছে, এগুলোতে নম্বর কিন্তু খেয়াল করো 5 করে। তৃতীয় যে আইটেমটি হচ্ছে সেটি হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস। এই আইটেমটি তোমাদের এসএসসি তে মনে হয় ছিল না, এটা তোমাদের এইচএসসি তে নতুন একটা আইটেম। 4 নম্বর আইটেমটির নাম হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লজ এন্ড ফ্রেজ। এটিকে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স নামে চেনো। 5 নম্বর যে কোশ্চেনটি থাকবে সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। 6 নম্বর কোশ্চেনে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, যার মধ্যে থাকবে 4টি আইটেম, তোমাদের এসএসসির মতোই 5 প্রকারের বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, 3 প্রকারের বাক্য, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি এবং ভয়েস। 7 নম্বরে হচ্ছে ন্যারেশন। এই চেঞ্জিং স্পিচ বা ন্যারেশনটি তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টও আসতে পারে, আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টও আসতে পারে। 8 নম্বর যে আইটেমটি তার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। এটা তোমাদের জন্য পুরোপুরি নতুন এইচএসসি তে। 9 নম্বর আইটেমটিও একটি নতুন আইটেম, এটির নাম হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স। দুশ্চিন্তার কিছু নেই, আমরা এগুলো ক্লাসে খুব ভালো করে পড়াবো, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। 10 নম্বর যে আইটেমটি তার নাম হচ্ছে সেন্টেন্স কানেক্টর। 11 নম্বরটি হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম, আর 12 নম্বরটি হচ্ছে পাংচুয়েশন। ওকে, কম্পোজিশন পার্টে আমরা 4টা আইটেম পাবো। প্রথম আইটেমটির নাম হচ্ছে লেটার্স বা ইমেইল। এরপরে থাকবে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং তোমাদের এসএসসি তে ছিল না, এইচএসসি তে তোমাদের জন্য নতুন। এটাকে বাংলায় তোমরা পড়েছো হয়তো প্রতিবেদন আকারে। নেক্সট যে আইটেমটি, এই আইটেমটির নাম হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিন্তু তোমাদের ফার্স্ট পেপারে আসে, সেকেন্ড পেপারে আসে। এবং সর্বশেষ যে আইটেমটি সেটা হচ্ছে কম্পোজিশন বা রচনা। এটার নম্বর থাকবে 14। আশা করি তোমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মানবন্টনটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব আমাদের কলেজে যে প্রথম পরীক্ষাটা হবে, টিউটোরিয়াল পরীক্ষা, ফার্স্ট টিউটোরিয়াল, এটার সিলেবাস। এই পরীক্ষায় তোমাদের টেক্সট ইউনিট 1 থেকে 2 এর মধ্যে প্রশ্ন হবে এবং 3টি আইটেমের উপরে পরীক্ষাটি হবে। 1 নম্বর হচ্ছে ফ্লোচার্ট, থিম, এই দুটি আইটেম ফার্স্ট পেপার থেকে থাকবে এবং সেকেন্ড পেপার থেকে থাকবে হচ্ছে মডিফায়ার। ফার্স্ট পেপারের টেক্সট বই আমরা কিভাবে রিডিং করব, তার আগে একটি স্লোগান দেখব, রাইট ইনপুট এনশিওরস রাইট আউটপুট। পরীক্ষায় আমাদের যোগ্যতা যাচাই করা হয় লেখার মাধ্যমে। লেখাটা হচ্ছে আমাদের একটি আউটপুট, আর আমাদের এই লিখে আমরা পরীক্ষার খাতায় কে কতটা ভালো করতে পারবো বা কতটা ভালো করতে পারবো এটা কিন্তু নির্ভর করে আমরা কি কতটা ভালোভাবে পড়েছি আমাদের এই ইনপুটের উপর। তাহলে কথাটা কিন্তু আসলে সত্যি, রাইট ইনপুট এনশিওরস রাইট আউটপুট। আর এই পড়াটাই হচ্ছে আমাদের ভালো আউটপুটের কিন্তু শুরু। তো এই পড়াটা যদি আমাদের ভালো হয়, আমরা যদি সুন্দর করে পড়তে পারি, তাহলে অবশ্যই আমরা সুন্দর করে বুঝতে পারবো এবং সবশেষে আমরা সুন্দর করে লিখতে পারবো। একটু প্রশ্ন করি সবাইকে, খেয়াল করো, why do words come in a sentence? বাক্যের মধ্যে শব্দগুলো কেন আসে? আসো একটি উদাহরণ দেখি। Let's see some examples. কয়েকটি উদাহরণ দেখি। প্রথম উদাহরণটি হচ্ছে I play cricket. আমি ক্রিকেট খেলি। আচ্ছা দেখো তো, এই বাক্য থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি? 1 নম্বর সিদ্ধান্ত আমরা এটা নিতে পারি যে বাক্যের মধ্যে কোনো শব্দই এমনি এমনি আসে না বাক্যের মধ্যে। 2 নম্বর সিদ্ধান্ত, বাক্যের মধ্যে শব্দগুলো আসে আমাদের তথ্য দেওয়ার জন্য। কিভাবে? খেয়াল করো, আই শব্দটি কেন এসেছে? বলার জন্য কে খেলে। একই রকম ভাবে প্লে শব্দটি কেন এসেছে? বলার জন্য আমি কি করি। আর ক্রিকেট শব্দটি এসেছে বলার জন্য আমি কি খেলি। তাহলে দেখা গেল এই বাক্যে 3টি শব্দ এবং 3টি শব্দ আমাদের 3টি তথ্য প্রকাশ করছে। তাহলে সিদ্ধান্ত ছিল কি? 1 নম্বর, বাক্যের মধ্যে শব্দগুলো এমনি এমনি আসে না। 2 নম্বর, বাক্যের মধ্যে শব্দগুলো আসে আমাদের তথ্য দেওয়ার জন্য। এবং 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে এই তথ্যগুলো পাই আমরা শব্দ আকারে। আই শব্দ একটি, তথ্য একটি, প্লে শব্দ একটি, তথ্য একটি, এবং ক্রিকেট এখানেও শব্দ একটি, তথ্য একটি। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখব, আই প্লে ক্রিকেট ইন দ্য মর্নিং। এখান থেকে যে সিদ্ধান্তগুলো আমরা নিব সেগুলো হচ্ছে 1 নম্বর, বাক্যের মধ্যে শব্দগুলো এমনি এমনি আসে না। 2 নম্বর, শব্দগুলো আসে আমাদের তথ্য দেওয়ার জন্য, যেমন আই বলতেছে কে খেলে, প্লে বলতেছে আমি কি করি, এবং ক্রিকেট বলতেছে কি খেলি।
এবং ইন দ্য মর্নিং আমাদের বলতেছে আমরা মানে আই কখন খেলে। তাহলে এই বাক্যে আমরা দেখলাম যে আগের মতোই শব্দগুলো এমনি এমনি আসে না, শব্দগুলো আসে আমাদের তথ্য দিতে, এবং এই তথ্যগুলো পাই আমরা বাংলায় দুই ভাবে। দেখো, শব্দ আকারে এবং শব্দগুচ্ছ আকারে। আই শব্দ একটি, তথ্য একটি, প্লে শব্দ একটি, তথ্য একটি, ক্রিকেট শব্দ একটি, তথ্য একটি, কিন্তু ইন দ্য মর্নিং তিনটি শব্দ, একগুচ্ছ শব্দ, তথ্য একটি। 3 নম্বর বাক্যটি দেখি আমরা, আই প্লে ক্রিকেট ওয়েন ইট ইজ মর্নিং। এই বাক্য থেকেও কিন্তু আমরা আগের মতো সিদ্ধান্ত নিতে পারবো যে বাক্যের মধ্যে শব্দগুলো এমনি এমনি আসে না, বাক্যের মধ্যে শব্দগুলো আসে আমাদের তথ্য দিতে, এবং এই তথ্য আসে দুই ভাবে, শব্দ আকারে এবং শব্দগুচ্ছ আকারে। এখানে 7টি শব্দ আছে, ওয়েন ইট ইজ মর্নিং এখানে 4টি শব্দ, তার আগে 3টি শব্দ, টোটাল 7টি শব্দ, তথ্য আগের মতোই 4টি। আচ্ছা, এখন এই ইন দ্য মর্নিং এবং ওয়েন ইট ইজ মর্নিং এই দুটি বিষয় নিয়ে একটু কথা বলবো, খেয়াল করো সবাই। ইন দ্য মর্নিং এর মধ্যে দেখো, আমরা যদি আমাদের ডান হাতে ইন দ্য মর্নিং কি নেই, তাহলে দেখা যাচ্ছে ইন দ্য মর্নিং এর মধ্যে 3টি বৈশিষ্ট্য আমরা পাবো। এক, এটি এখানে কি আছে, একগুচ্ছ শব্দ আছে, এবং এই একগুচ্ছ শব্দ কি কাজ করে, আমাদের একটি তথ্য দেয়। আর এই একগুচ্ছ শব্দের মধ্যে কোনো টেন্স আছে এমন ভার্ব নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি বাম হাতে ওয়েন ইট ইজ মর্নিং কে ধরি, তাহলে এখানেও আমরা দেখব 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একগুচ্ছ শব্দ, 2 নম্বর বৈশিষ্ট্য কি কাজ করে, আমাদের একটি তথ্য দেয়, এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি ফাইনাইট ভার্ব বা টেন্স ক্যারিং ভার্ব ইজ আছে। আচ্ছা, তাহলে দেখা গেল ইন দ্য মর্নিং এর মধ্যেও 3টি বৈশিষ্ট্য এবং ওয়েন ইট ইজ মর্নিং এর মধ্যেও 3টি বৈশিষ্ট্য। ডিয়ার স্টুডেন্টস, এই ইন দ্য মর্নিং কে না আমরা ফ্রেজ বলবো, আর ওয়েন ইট ইজ মর্নিং কে আমরা ক্লজ বলবো। কারণ ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যা একটা তথ্য প্রকাশ করে এবং যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। অন্যদিকে ক্লজও হচ্ছে একগুচ্ছ শব্দ যা একটি তথ্য প্রকাশ করে কিন্তু এর মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমরা এগুলো পড়ে কি সিদ্ধান্তে আসতে পারলাম, শেষ পর্যন্ত আমরা 4টি সিদ্ধান্ত নিতে পারলাম। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে বাক্যের মধ্যে শব্দগুলো এমনি এমনি আসে না। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে বাক্যের মধ্যে শব্দগুলো আসে আমাদের তথ্য দেওয়ার জন্য। আর 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে বাংলায় এই তথ্যগুলো পাই আমরা দুই ভাবে, শব্দ আকারে এবং শব্দগুচ্ছ আকারে। এবং 4 নম্বর সিদ্ধান্ত হচ্ছে ইংরেজিতে এই তথ্যগুলো পাই আমরা 3 ভাবে, ওয়ার্ড আকারে, ফ্রেজ আকারে এবং ক্লজ আকারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ কথাটা আমি আবার বলি যে এখান থেকে আমরা 4টা সিদ্ধান্ত পেলাম। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে বাক্যের মধ্যে শব্দগুলো এমনি এমনি আসে না। 2 নম্বর সিদ্ধান্ত বাক্যের মধ্যে শব্দগুলো আসে আমাদের তথ্য দিতে। 3 নম্বর সিদ্ধান্ত বাংলায় এই তথ্য আসে আমাদের দুই ভাবে, শব্দ আকারে এবং শব্দগুচ্ছ আকারে। এই শব্দগুচ্ছ ইংরেজিতে আবার দুই প্রকার, সেটা হচ্ছে ইংরেজিতে এই তথ্যগুলো পাই আমরা 3 ভাবে, ওয়ার্ড আকারে, ফ্রেজ আকারে এবং ক্লজ আকারে। আশা করি বুঝতে পেরেছো। এখন একটা প্রশ্ন করব সবাইকে, সেটা হচ্ছে হাউ ডু দিস ইনফরমেশন কাম ইন এ সেন্টেন্স, ডু দে কাম whimsically অর মেইনটেইন এনি অর্ডার। যে এই যে তথ্যগুলো বাক্যের মধ্যে আসতেছে, এগুলো কিভাবে আসে, এগুলো কি ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আসে, নাকি তারা আসলে কোনো ক্রম বা মেইনটেইন করে। আচ্ছা, দেখি, এভরি সেন্টেন্স ফলোজ আ সার্টেন স্ট্রাকচার। আসলে প্রত্যেকটি বাক্যই একটি নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে। প্রশ্ন হচ্ছে স্ট্রাকচার কি? This structure means an arrangement of words or information. এই স্ট্রাকচারের অর্থ হচ্ছে শব্দ অথবা তথ্যের একটা বিন্যাস। অন্য ভাষায়, in other words, a structure tells us which information will come first and which one later. অন্য ভাষায় স্ট্রাকচার আমাদের বলে দেয় বাক্যের মধ্যে কোন তথ্যটি আগে আসবে এবং কোন তথ্যটি পরে আসবে। যেমন উদাহরণ খেয়াল করো, আই প্লে ক্রিকেট, এটাকে কিন্তু আমি বলতে পারবো না প্লে আই ক্রিকেট অথবা ক্রিকেট প্লে আই। তথ্যগুলো কিন্তু আগের মতোই আছে, কিন্তু বিন্যাস উল্টাপাল্টা হওয়ার জন্য বাক্য ভুল হয়ে যাচ্ছে। তাহলে দেখা গেল প্রত্যেকটি বাক্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত আমরা রাখবো। নেক্সট ক্লাসে আমরা এই স্ট্রাকচার থেকে শুরু করব আবার আলোচনা আমাদের। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। Philosophy